প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। আমরা আমাদের সিলেবাসের যে ক্লাসগুলো ছিল সেগুলো আমরা শেষ করেছি। আমরা আজ থেকে রিভিউ ক্লাস শুরু করব। রিভিউ ক্লাস শুরু করার পূর্বে একটু বলে নিই, আমরা যে আমাদের সংক্ষিপ্ত যে সিলেবাস গুলো আছে সে সিলেবাসের প্রথম থেকে আমরা আবার আলোচনা শুরু করব প্রশ্ন নিয়ে। প্রশ্নের উত্তরের কিরকম বিষয়গুলো হবে সেগুলো আসার আগে আজকে আমার 24তম ক্লাস। আমরা আবার প্রথম অধ্যায়ের ব্যবসায়ের মৌলিক ধারণা এখান থেকে আমরা প্রশ্নোত্তর শুরু করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাই যে যেখানে আছো, যেখান থেকে ক্লাস করছো। আশা করি ভালো আছো। তোমরা আমাদের কলেজের এবং কলেজের বাইরের এবং যেসব শিক্ষক বা অন্যান্য পেশাজীবী এই ক্লাস দেখছেন তাদেরকে সবাইকে আমি স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ব্যবসায়ের মৌলিক যে ধারণা আছে প্রথম অধ্যায়, সে প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন যে কিভাবে প্রশ্নগুলো থাকে এবং প্রশ্নের উত্তর করতে হয়, এবং প্রশ্নগুলোর সেকশন কিভাবে। সাধারণত দেখা যায় যে তোমরা যেভাবে প্রশ্নের উত্তরগুলো লেখো, বিশেষ করে সৃজনশীল, সে প্রশ্নের উত্তর লেখাগুলো সঠিক হয় না হওয়ার জন্য পূর্ণ মার্ক তোমরা পাও না। এবং প্রশ্নগুলো পড়তে হয় কি করে এবং প্রশ্নগুলো কি করে ভাবতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আজকে আমি আলোচনায় নিয়ে আসব। তাহলে তোমরা দেখো কিভাবে করতে হয়। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিভিন্ন ধরনের প্রশ্নের আলোচনা। এই বিভিন্ন ধরনের প্রশ্নের আলোচনার মধ্যে আমাদের আজকের শিখন ফল হলো জ্ঞানের প্রশ্নের উত্তর করতে পারবে, অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করতে পারবে, মানে জ্ঞানের মূলক প্রশ্নের উত্তর করা যাবে, অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে তোমরা জানবে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তর বলতে পারবে। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা এই কথাগুলো সম্পর্কে তোমরা আগেই অবগত আছো এবং জানো যে তোমরা এর আগে মাধ্যমিক পর্যায়ে এইগুলো শিখে এসেছো। অনেকটাই পরিচিত কথা, পরিচিত শব্দ। তারপরেও আমরা দেখি আমাদের প্রশ্নের মান বন্টনটা দেখি। তাহলে প্রশ্নের মান বন্টন হলো আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেটা এমসিকিউ প্রশ্ন, এটা 30 নম্বরের। তোমরা অনেকেই জানো প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার। যদি প্রশ্নটা সঠিক হয় তাহলে 1 নাম্বার থাকবে। তাহলে এইভাবে 30টি প্রশ্নের উত্তরে 30 নাম্বার। আর সৃজনশীল প্রশ্ন হলো 70 নাম্বার, প্রত্যেকটা প্রশ্ন হলো 10 নাম্বার। এখন আমাদের 11টি প্রশ্ন থাকে, তার মধ্যে 60টি প্রশ্ন উত্তর করতে হয়। কিন্তু এমসিকিউ প্রশ্নে আমরা 30টি প্রশ্ন 30টাই করতে হয়, এখানে কিন্তু কোনো অপশন নাই। তাহলে আসি প্রিয় শিক্ষার্থী, এখন দেখা যাক আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন। এখন এই যে নৈর্ব্যক্তিক প্রশ্ন আমাদের আছে, মানে এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ আমাদের 4 কোয়ালিটির প্রশ্ন পড়ে, 4 ধরনের। একটা জ্ঞানমূলক, মাল্টিপল চয়েসের। এই নৈর্ব্যক্তিক যে প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন পড়বে, এই জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই 4টা করে অপশন থাকবে। আমরা পরে দেখাবো 4টা করে অপশন থাকবে। অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এখানেও 4টি অপশন থাকতে পারে এবং আবার বহুপদীতে থাকতে পারে। বহুপদী মানে 3টে অপশন দিয়ে 1 2 3 দিয়ে সেটাকে আবার ভেঙে 1 ও 2 2 ও 3 2 ও 3 1 2 3 এইরকম ভাবে উত্তর থাকতে পারে। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন সরাসরি 4টা অপশন থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন সরাসরি 4টা অপশন থাকবে, কিংবা সরাসরি 4টা অপশন না থেকে 3টা বিষয়টাকে অপশনটাকে ভেঙে 4টা অপশন তৈরি করা হয়, এটাকে বহুপদী বলে। এই অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু এরকম হতে পারে। প্রয়োগ,
প্রয়োগমূলক যদি প্রশ্ন হয় তাহলে অবশ্যই সেটা উদ্দীপক থাকবে, একটা নতুন সিচুয়েশন থাকবে, একটা কল্প কাহিনী থাকবে, তার উপর ভিত্তি করে প্রয়োগমূলক প্রশ্ন হবে। প্রয়োগমূলক প্রশ্নেও আমার সরাসরি চারটা অপশন থাকতে পারে, কিংবা আমার ৩টে অপশনকে ভেঙে ৪টা অপশন তৈরি করা হতে পারে। এখন প্রয়োগমূলক প্রশ্নে আরেকটি বিষয় হলো যে সরাসরি একটা উদ্দীপকের সাথে একটা প্রয়োগমূলক প্রশ্ন হবে। কথা বোঝা যাচ্ছে যে একটা উদ্দীপকের নিচে একটা প্রশ্ন যদি থাকে তাহলে সেটা প্রয়োগমূলক প্রশ্ন অবশ্যই। আবার উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, তার মানে সিঙ্গেল প্রয়োগ হতে পারে। তার মানে একটা উদ্দীপকের সাথে একটা প্রশ্ন থাকলে বুঝতে হবে যে এটা প্রয়োগমূলক প্রশ্ন। ঠিক আছে? সেটা ৪টা অপশনেই থাক বা ৪টা অপশন ভেঙে ৩টে অপশন ভেঙে ৪টি অপশন হতে পারে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের ক্ষেত্রেও এখানে একটা উদ্দীপক থাকবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কখনোই একটা উদ্দীপকের নিচে একটা প্রশ্ন হয় না। একটা উদ্দীপকের নিচে যদি ২টি প্রশ্ন থাকে একটা উদ্দীপক থেকে, তাহলে প্রথমটা প্রয়োগ, দ্বিতীয়টা উচ্চতর দক্ষতা। কথা কি বোঝা গেল? একটা উদ্দীপকের নিচে যদি ২টি প্রশ্ন থাকে তাহলে প্রথমটি হবে প্রয়োগ, দ্বিতীয়টি হলো উচ্চতর দক্ষতা। কখনোই একটা উদ্দীপকের নিচে একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন করা হয় না। এটা আমাদের দেশে যে কোশ্চেনের প্যাটার্ন, সে প্যাটার্নে এটা নাই, এই নিয়মে নাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে সিঙ্গেল প্রয়োগ হতে পারে, তার মানে একটা উদ্দীপকের নিচে একটা প্রশ্ন থাকলে প্রয়োগমূলক প্রশ্ন, আর একটা উদ্দীপকের নিচে যদি ২টি প্রশ্ন থাকে তাহলে প্রথমটি প্রয়োগ, দ্বিতীয়টি উচ্চতর দক্ষতা। সেই উচ্চতর দক্ষতার ৪টি অপশন থাকতে পারে, অথবা ৩টি অপশনকে ভেঙে ৪টি অপশন। ৩টি অপশনকে ভেঙে ৪টি অপশন মানে ১ ও ২, ২ ও ৩, ১ ও ৩, ১, ২, ৩ এইভাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝলাম এটা এমসিকিউ এর ক্ষেত্রে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তোমাদের ৩০টি যে প্রশ্ন থাকবে তার মধ্যে অধিক সংখ্যক প্রশ্ন থাকবে হলো জ্ঞানমূলক, সবচেয়ে বেশি থাকবে জ্ঞান, তারপর থাকবে অনুধাবন, তারপর থাকবে প্রয়োগ, তারপর উচ্চতর দক্ষতামূলক। উচ্চতর দক্ষতামূলক সাধারণত কম থাকে, তার চেয়ে একটু বেশি থাকে প্রয়োগ, তার চেয়ে একটু বেশি থাকে অনুধাবন, তার চেয়ে থাকে জ্ঞান। জ্ঞানমূলক প্রশ্ন কি? জ্ঞানমূলক প্রশ্ন সরাসরি বইয়ে উত্তর পাওয়া যায়। তুমি পড়েছো টেক্সটে, সরাসরি উত্তর পাওয়া যায়। আর অনুধাবনমূলক প্রশ্ন সরাসরি বইয়ে উত্তর পাওয়া যায় না, এটা একটু বুঝে শুনে দিতে হয়। আর প্রয়োগমূলক কাহিনীর উপর ভিত্তি করে তুমি যখন সে প্রশ্নটার উত্তর করতে যাবে বা পারবে, নতুন সিচুয়েশনে প্রয়োগ মিল করাতে পারবে, সেটা প্রয়োগমূলক। আর উচ্চতর দক্ষতামূলক, এখানে ওই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমার চিন্তা ভাবনা করে দিতে হবে। তাহলে আমরা প্রশ্নের এই প্যাটার্ন গুলো আমরা বুঝলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আসি তাহলে সৃজনশীল প্রশ্ন, সিকিউ প্রশ্ন। এমসিকিউ গেল আমরা আগের স্লাইডে, এখন সিকিউ প্রশ্ন। সিকিউ প্রশ্ন প্রত্যেক উদ্দীপক থাকে। সিকিউ প্রশ্ন কিন্তু উদ্দীপক ছাড়া কোনো সিকিউ প্রশ্ন হবে না, এবং প্রত্যেকটা উদ্দীপকের নিচে ৪টি করে প্রশ্ন। এই প্রশ্নের নাম্বার হলো ১০। এখন তোমরা ১০-এ ১০ই পেতে পারো, আবার তার চেয়ে কমও পেতে পারো। এখন বিষয়টা হলো তোমাদের লেখার ধরনের উপর নির্ভর করবে তোমরা কতটুক পাবে মান। এখন প্রথমটা জ্ঞানমূলক, সরাসরি প্রথম প্রশ্নটা যেটা থাকে সেটা উদ্দীপকের সাথে, এবং ক ও খ জ্ঞান এবং অনুধাবন, এটা উদ্দীপকের সাথে মিল থাকতেও পারে, নাও পারে। উদ্দীপকের সাথে মিল থাকুক আর না থাকুক এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা মানে গ এবং ঘ, এই প্রশ্নের উত্তর দিতে গেলে তুমি উদ্দীপক না পড়ে না বুঝে উত্তর দিতে পারবে না। কথা কি বোঝা গেল? এখন তার মানে হলো যে উদ্দীপকের সাথে কানেক্টেড প্রশ্ন হলো প্রয়োগ,
এবং উচ্চতর দক্ষতা গ এবং ঘ। এখন মূল বিষয়টা হলো যে জ্ঞানমূলক প্রশ্ন। এখন জ্ঞানমূলক যে প্রশ্ন আছে সেখানে ১ নাম্বার, এই জ্ঞানমূলক প্রশ্ন সরাসরি তোমার কোনো ডেফিনিশন, সংজ্ঞা, কাকে বলে, এই ধরনের বিষয়গুলো পড়ে। এটা তোমরা বইয়ে যা পড়েছো সরাসরি সেটার উত্তর দিবে। আমরা পরবর্তীতে আমরা ডেমনস্ট্রেশন দেখব, আমরা পরে একটা উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করব। অনুধাবনমূলক প্রশ্নে থাকে ২ মার্ক, তার মধ্যে ১ মার্ক জ্ঞান, ১ মার্ক হলো অনুধাবন। এখন বিষয় হলো কেমনটা হয় যে এখন ২ নম্বর, খ নম্বর অনুধাবনমূলক প্রশ্নে তুমি অনেক কথা লিখেছো, কিন্তু সেইটা জ্ঞান বোঝা যাচ্ছে না। জিনিসটা তুমি ক্লিয়ার করতে পারোনি, তুমি কিন্তু মার্ক পাবে না। বা অনেক কিছু লিখেছো, শুধু ওই জিনিসটাই এই ডেফিনিশনটাই তুমি ক্লিয়ার করেছো, কিন্তু তার ব্যাখ্যা তুমি দিতে পারোনি। তাহলে তুমি জ্ঞানের ১ পাবে, অনুধাবনের ১ পাবে না। প্রয়োগমূলক কোশ্চেন যেটা উদ্দীপকের উপর নির্ভর করে করতে হবে, এখানেও কিন্তু দেখো সেখানে ৩ এর মধ্যে সেকশন করা আছে ১ প্লাস ১ প্লাস ১। তার মানে ১ মার্ক জ্ঞান, ১ মার্ক অনুধাবন, ১ মার্ক প্রয়োগ। তার মানে তুমি যদি প্রয়োগমূলক কোশ্চেনে এমন লেখো যে শুধু জ্ঞান বোঝা যাচ্ছে, তাহলে জ্ঞানের ১ পাবে। যদি অনুধাবন পর্যন্ত তুমি লিখতে পারো তাহলে ২ পাবে, এবং প্রয়োগমূলক পর্যন্ত যদি লিখতে পারো তাহলে তুমি ৩ পাবে। তার মানে এখানে তুমি প্রয়োগমূলক কোশ্চেন লেখার সময় সতর্কতার দরকার। তুমি সেকশন করে লিখতে পারলে ভালো, নাহলে ঢালা লিখলেও তোমাকে যাতে বোঝা যায় কতটুকু জ্ঞান, কতটুকু অনুধাবন, কতটুকু প্রয়োগ। এইটা যদি এক্সামিনার বুঝতে না পারে, ধরতে না পারে যে তুমি কি বোঝাতে চাচ্ছ, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, তাহলে কিন্তু তোমার এই মার্ক কমে যাবে। উচ্চতর দক্ষতামূলক ৪ মার্ক, এখানেও ১, ১, ১, ১, ৪। প্রথমটা জ্ঞান, পরেরটা অনুধাবন, পরেরটা প্রয়োগ, পরেরটা উচ্চতর দক্ষতা। এখন ব্যাপারটা হলো তুমি উচ্চতর দক্ষতার জ্ঞান তুমি ধরতে পারোনি, তাহলে তোমার প্রশ্নের উত্তরই হবে না, যাই লেখো না কেন। তাহলে তোমার জ্ঞান ধরতে হবে, জ্ঞানের অংশটা ঠিক করে বলতে হবে বা লিখতে হবে। ২ হলো অনুধাবনটাও তোমাকে বোঝাতে হবে, প্রয়োগটা বোঝাতে হবে, উচ্চতর দক্ষতা। তুমি যে স্টেজে সিঁড়ি দিয়ে ওঠার মতো, তুমি সিঁড়ি দিয়ে নিচ থেকে উঠছো। কয় সিঁড়ি পর্যন্ত উঠেছো ততটুকু পর্যন্ত মার্ক। তুমি প্রয়োগের ক্ষেত্রে ১ সিঁড়ি উঠলে ১ মার্ক, ২য় সিঁড়ি উঠলে ২ মার্ক, ৩য় সিঁড়ি উঠলে ৩ মার্ক। উচ্চতর দক্ষতা ৪ মার্ক, ১ম সিঁড়ি উঠেছো ১, ২য় ২, ৩য় এবং ৪র্থ। এমন হয়েছে কেউ ৪র্থ সিঁড়ি পর্যন্ত উঠে গেছে, তার ৪ মার্ক হবে। কেউ ২য় সিঁড়ি উঠে আর উঠতে পারেনি। মানে বিভিন্ন কথা ইনা-বিনা লিখেছে, কিন্তু ঘটনা হচ্ছে তার ওই সিঁড়ি, ওই ২য় সিঁড়ি পর্যন্তই উঠেছে। ৪র্থ সিঁড়ি পর্যন্ত উঠতে পারেনি। ওই ২য় সিঁড়িতে থেকেই সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। তাহলে কিন্তু সেটা ওই ২ মার্কই পাবে, ৪ মার্ক সে পাবে না, যত ওই লিখুক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই প্রশ্ন সম্পর্কে একটু ধারণা আমরা পেলাম। এখন আমরা আসি নিম্নের কতগুলো প্রশ্ন আমরা দেখি। দেখো, বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে কে বহন করে? এখন তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তোমাদেরকে ভাবনার কোনো জায়গা নেই, বা তোমাদের ভাবা দরকার নেই যে কোনটা জ্ঞানমূলক প্রশ্ন, কোনটা অনুধাবনমূলক প্রশ্ন, কোনটা প্রয়োগ, কোনটা উচ্চতর দক্ষতা। ঠিক আছে? এইটা ভাবার তোমাদের দরকার নাই, অন্তত এমসিকিউ এর ক্ষেত্রে। তোমাদের খুঁজতে হবে যে উত্তর কোনটা। তা এই যে চিন্তা করার প্রক্রিয়া, এইটা একটু আমি দেখাবো, আজকে আলোচনা করব। দেখো, বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে কে বহন করে? প্রথমে হলো উৎপাদক, পাইকারি, খুচরা ব্যবসায়ী, ভোক্তা। এর উত্তর তোমরা জানো অবশ্যই। তোমরা অবশ্যই জানো, সেটা হলো ভোক্তা। কেমন? বিজ্ঞাপন ব্যয় কে দেয়? দেখো, প্রশ্নটা এনালাইসিস করবে। যখন তুমি অপশনটা বুঝতে পারছো না, অপশন থেকে উত্তর বের করতে পারছো না সহজেই, তোমার জানা নাই, তখন তুমি একটু প্রশ্নটা একটু এনালাইসিস করবে। বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে কে? বিজ্ঞাপন ব্যয় কে? উৎপাদক উৎপাদন করে, এবং সে করে কি? বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন ব্যয়ের খরচ কিন্তু ওই পণ্যের প্রাইস এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। তাহলে অন্তর্ভুক্ত থাকলে উৎপাদক যে
পণ্যের দাম ধরেছে তার মধ্যে কিন্তু বিজ্ঞাপন ব্যয়টাও কস্টটাও ধরা আছে প্রাইজের মধ্যে। তাহলে পাইকারি ব্যবসায়ী কিনে নেয়, তাহলে পাইকারি ব্যবসায়ীর কাছে যাই। পাইকারি ব্যবসায়ী আবার খুচরা ব্যবসায়ীর কাছে দেয়, খুচরা ব্যবসায়ী নেয়, তার ঘাড়ে বর্তায়। খুচরা ব্যবসায়ী পরবর্তীতে কাকে দেয়? কার কাছে বিক্রি করে? ভোক্তা। তাহলে যারা ভোক্তা কিনে নিয়ে যায় পণ্য লাস্ট পর্যন্ত তাদেরকেই বহন করতে হয়। তাহলে এই যে স্টেজ বাই স্টেজ আমরা ভাবলাম, ব্যাখ্যা করলাম, এই ব্যাখ্যাটা করতে যদি তোমরা পারো, যখন জটিল জটিল প্রশ্ন হবে তখন এই যদি করো তাহলে তুমি সহজেই উত্তর বুঝতে পারবে। তাহলে এইটা ব্যাপারটা বোঝা গেল। ব্যবসার অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য কি? ঠিক আছে, ব্যবসার অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য কি? দেখো, মূলধন, বিনিয়োগ, জনশক্তি ব্যবহার, মুনাফার অভিপ্রায় এবং উৎপাদন। এখন মূলধন, জনশক্তি, মুনাফা, উৎপাদন সবই কিন্তু ব্যবসা, কিন্তু অত্যাবশ্যকীয়। এখানে কিন্তু মুখ্য বলতে পারত, মুখ্য বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য, অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য। তাহলে অত্যাবশ্যকীয় মানে খুব গুরুত্বপূর্ণ, ইসেনশিয়াল বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য কি? মুনাফার অভিপ্রায়। তাহলে ব্যাপারটা হলো কি, তোমার যদি এইটা জানা না থাকে যে ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি বা মুখ্য বৈশিষ্ট্য কি, তাহলে কিন্তু মূলধন, বিনিয়োগ ও বৈশিষ্ট্য, জনশক্তি ও বৈশিষ্ট্য, উৎপাদন ও বৈশিষ্ট্য, কিন্তু অত্যাবশ্যকীয় মানে তোমার প্রধান বৈশিষ্ট্য কিন্তু মুনাফার অভিপ্রায়। তাহলে প্রশ্নটা একটু কিন্তু ঘুরায় দেওয়া হয়েছে, অনুধাবনমূলক প্রশ্ন। ব্যবসায়ের মুখ্য বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্যগুলো অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে বিষয়টা একটু ভাবার বিষয় যে ডাইরেক্ট কিন্তু উত্তর ওইভাবে নাই, কিন্তু তোমাকে ভাবতে হচ্ছে। মানে প্রধান বৈশিষ্ট্য, অত্যাবশ্যকীয়, সমার্থক কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে এইটা তুমি বুঝতে পারছো কিভাবে। এখন আসো, ব্যবসায়ের ভূষণ কি? ডাইরেক্ট বইয়ে নাই ব্যবসায়ের ভূষণ, কোনো বই থাকতে পারে, অনেক সময় না। এখন ব্যবসায় ভূষণ মানে কি? ভূষণ অর্থ হলো পোশাক। তাহলে পোশাক মানে কি? পোশাক আশাক দ্বারা আমরা ড্রেস আপ করি, মানে ওর ড্রেস আপটা ভালো, ওর আউটলুকিংটা ভালো, ওকে দেখতে স্মার্টনেস লাগছে, এরকম বলি। তো ব্যবসায়ীর এইরকম কোন ব্যবসায় ভূষণ ভালো, কোন ব্যবসাটা ভালো, স্মার্ট, এটা আমরা বুঝি কি দ্বারা? তার স্থায়িত্ব, মূলধন, সুনাম, সাজসজ্জা, হ্যাঁ এগুলো আছে। তার মধ্যে প্রধান কোনটা? ভূষণ হলো সুনাম। আমরা সুনাম দ্বারা কিন্তু ব্যবসাকে, যে ওই বিজনেস প্রতিষ্ঠানটা ভালো, ওই বিজনেসের প্রোডাক্টটা ভালো, এই সুনাম আছে, এই সুনাম দ্বারা বোঝা যায়। অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু। তাহলে ব্যাপারটা হলো ঘোড়ায় দেওয়া হয়েছে। এখন ব্যাপারটা হলো 4 নাম্বার। দেখো, স্যামসাং মোবাইল কোম্পানি কোন ধরনের শিল্প? এখন স্যামসাং মোবাইল কোম্পানি কোন ধরনের শিল্প? শিল্পের যে প্রকারভেদ আছে, নির্মাণ শিল্প, সংযোজন শিল্প, সেবা শিল্প, যান্ত্রিক শিল্প। এখন স্যামসাং মোবাইল কোম্পানি নির্মাণ শিল্প নয়, সংযোজন হতে পারে, সেবা হতে পারে, যান্ত্রিক এটা নয়। তাহলে সংযোজন এবং সেবা এই দুটার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাহলে স্যামসাং মোবাইল কোম্পানি এইটা কিন্তু, তাহলে কি এরা কি করে? তাহলে স্যামসাং মোবাইল কোম্পানি গুলো এরা সেবা দেয়, আবার সংযোজনও করে। এখন সরাসরি আমরা বলছি স্যামসাং মোবাইল কোম্পানি কোন ধরনের শিল্প যদি বলি, তাহলে এরা মূলত কি কাজ করে? যন্ত্রপাতিগুলো নিয়ে আসে, সেটিং করে, বাজারে বিক্রয় করে। ঠিক আছে, মানে মোবাইল সেট উৎপাদন করে, তাহলে এটা সংযোজন শিল্প। কিন্তু যদি স্যামসাং মোবাইল কোম্পানি বিক্রয়োত্তর যে সেবা দেয়, বিক্রয়োত্তর যে মেরামতের কাজগুলো করে দেয়, লজিস্টিক সাপোর্ট, এইটা যদি বলতাম তাহলে সেবা শিল্প। ঠিক আছে, কিন্তু সরাসরি যখন আমরা স্যামসাং মোবাইল কোম্পানি বলছি তখন সেটা হচ্ছে কি সংযোজনশীল। এখানে যদি আমরা বলি গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক, গ্রামীণ ফোন মোবাইল কোম্পানি কোন ধরনের শিল্প? স্যামসাং এর ওই জায়গাতে যদি আমরা খালি
শুধু বলে দিতাম স্যামসাং বা বাংলা লিংক, তাহলে কোন ধরনের কোম্পানি, তাহলে এখানে চলে আসতো সেবা, এটা সেবা শিল্প, ঠিক আছে, বা রবি। তার মানে এরা সেট তৈরি করছে না, সংযোজন করছে না, এরা কি করছে, এরা সার্ভিস দিচ্ছে, তুমি কথা বলার বা বিভিন্ন নেট সার্ভিস এগুলো দিয়ে থাকছে। তাহলে ব্যাপারটা হলো তোমার প্রশ্নটা বোঝার ব্যাপার যে কোনটা, একই মোবাইল কোম্পানি হলেই কিন্তু হবে না, মোবাইল সেট তৈরি করলে সংযোজন, আর মোবাইলে যে আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে কথাবার্তা বলছি এগুলো যে দিচ্ছে এটা কিন্তু সেবা। এখন আমরা আসি পরবর্তীতে, দেখো নিচের উদ্দীপকটি পড়ে 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটা উদ্দীপক আছে, উদ্দীপকের নিচে দুটা কোশ্চিন আছে, এমসিকিউ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি কি বলেছি যে যদি উদ্দীপক থাকে, উদ্দীপকের নিচে যদি দুটি প্রশ্ন থাকে, তাহলে প্রথমটি হলো প্রয়োগ আর দ্বিতীয়টি হলো উচ্চতর দক্ষতা। তাহলে আমরা এই উদ্দীপকের নিচে দুটি কোশ্চিন থাকছে, তাহলে প্রথমটা 5 নম্বরটা প্রয়োগ এবং 6 নম্বরটা হলো উচ্চতর দক্ষতা। যদি এমন হতো একটা থাকতো প্রশ্ন, তাহলে প্রয়োগ হতো, উচ্চতর দক্ষতা থাকতো না। একটা এই উদ্দীপকের নিচে যদি আমাদের এই একটা প্রশ্ন থাকতো, তাহলে কখনোই উচ্চতর দক্ষতা হবে না, সেটা প্রয়োগমূলক কোশ্চেন। এখন আসি, এখন এইটা উদ্দীপকটা পড়ার সময় আমরা প্রথমে আগে প্রশ্ন পড়ে নিব, প্রশ্নটা পড়ে নিব, নেওয়ার পর আমরা উদ্দীপকটা পড়ে নিব। আমরা সাধারণত উদ্দীপক পড়ি তারপর প্রশ্ন পড়ি, কিন্তু তোমরা দেখবে আগে প্রশ্নটা একবার পড়ে নিয়ে উদ্দীপকটা যদি আমরা পড়তে যাই, তাহলে উত্তরটা খোঁজাটা সহজ হবে। জটিল প্রশ্নের ক্ষেত্রে এই জিনিসটা খুব কাজ দেয়, এবং তুমি যদি টোফেল আইএলটিএস পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে এই টেকনিকটা কাজে লাগে। আগে প্রশ্ন পড়ে তারপর উদ্দীপক যদি পড়তে যাও, উত্তর খুঁজতে খুব সহজ হয়। কেমন? দেখো প্রথমে বলেছে কাজল কোন ধরনের শিল্পের সঙ্গে জড়িত, তাহলে কাজল একটা ব্যক্তি, কোন ধরনের শিল্প, তুমি আমরা উত্তর করতে পারছি না, কারণ কাজলের কাহিনী উপরে আছে, কাজল কে তার পরিচয় এখানে নাই, তার মানে উদ্দীপক না পড়ে উত্তর আমরা দিতে পারবো না। উদ্দীপক না পড়েই যদি উত্তর দেওয়া যায়, তাহলে এটা প্রয়োগ বা উচ্চতর দক্ষতার প্রশ্ন হবে না। তারপর কি বলছে, কাজলের ক্ষতির হাত হতে রক্ষা করার জন্য কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত, ঠিক আছে, তাহলে কোন ধরনের, তাহলে একটা হলো কাজলের শিল্প কোন ধরনের, আর কাজলের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা। আমরা প্রশ্ন দুটো পড়ে নিলাম, তাহলে প্রশ্ন দুটো পড়ে নেওয়ার পর আমাদের মাথায় একটু মোটামুটি থাকলো যে প্রশ্নটা কি। এখন আমরা আসছি, উদ্দীপক পড়ার নিয়ম হলো আমরা একটা একটা করে প্রশ্ন দেখব। এখন এমন হতে পারে যে এই যে নিচের দুটি প্রশ্ন, প্রথম প্রশ্নটির উত্তর যে প্রথমেই থাকবে এমনটা নয়, এমন হতে পারে প্রথম প্রশ্নটির উত্তর উদ্দীপকের প্রথমে, মাঝে বা শেষে থাকতে পারে, আবার শেষের প্রশ্নটির উত্তর প্রথমে বা মাঝে থাকতে পারে, শেষে নাও থাকতে পারে, তবে কোনো না কোনো জায়গাতে এর ইঙ্গিত আছে। তাহলে আমরা এখন পড়বো একটা করে সেন্টেন্স, একসাথে টানা ঝড়ের মতো পড়ে যাব না। আমরা যে জিনিসটা করব, আমরা উদ্দীপকটা পড়ার যে টেকনিক, সে টেকনিকটা হলো আমরা একটা করে সেন্টেন্স পড়বো আর একটু থামবো, থেমে সেন্টেন্সটা একটু ভাববো, ভেবে দেখবো যে এখানে কোনো উত্তর আছে কিনা, না হলে পরের সেন্টেন্স পাবো। প্রথমে কি, রাজশাহীর কাজল হালদার নিজস্ব হ্যাচারিতে বিভিন্ন মাছের পোনা তৈরি করেন। এখন মাছের পোনা তৈরি করেন, মাছের পোনা মানে ডিম থেকে মাছ তৈরি করেন। তাহলে এখানে বলছে কাজল কোন ধরনের শিল্প, তাহলে মোটামুটি কিন্তু আমরা এখানে চলে আসছি, এই সেন্টেন্সের মধ্যেই কিন্তু অনেকটা উত্তর চলে আসছে। দেখি পরের সেন্টেন্সে কি বলছে, সেই রেণুপোনা, রেণুপোনা মানে ডিম থেকে যে ছোট ছোট পোনা হয় ব্যাঙাচির মতো সেগুলো, সেই রেণুপোনা দেশের বিভিন্ন জেলার মৎস্য চাষীদের নিকট বিক্রয় করে। তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমার এর মধ্যেই চলে আসছে। কি বলেছে, তারপরে আমি পড়ে নিই, তারপর আমরা যাব দ্বিতীয়বারে। তারপর কি বলছে, করেন পরিবহন ধর্মঘটের কারণে
পোনা সরবরাহে দেরি হওয়ায় তার বেশ ক্ষতি হয়। ঠিক আছে? এরকম ধর্মঘট প্রায় সংঘটিত হয়। তাই তিনি ক্ষতির হাত হতে রক্ষা করার জন্যে কোনো ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন। তাহলে কি হলো? তাই তিনি ক্ষতির হাত হতে রক্ষা করার জন্যে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য এই কথা ভাবছেন। এখন প্রিয় শিক্ষার্থী, এখন দেখো তাহলে আমরা কাজলের কোন ধরনের শিল্পের সাথে জড়িত? প্রথম সেন্টেন্সে আছে রাজশাহী কাজলাদার নিজস্ব হ্যাচারিতে বিভিন্ন ধরনের মাছের পোনা তৈরি করেন। মাছের পোনা তৈরি করা হলো কি ধরনের শিল্প? তাহলে সেইটা হলো প্রজনন, মানে বংশ বিস্তার করছে, ডিম থেকে মাছ ফোটাচ্ছে। তাহলে উৎপাদন নয়, নিষ্কাশন নয়, প্রক্রিয়াজাতকরণ নয়। তাহলে এটা উৎপাদন শিল্প নয়, উৎপাদনের মতো মনে হলেও নয়, নিষ্কাশনও নয়। নিষ্কাশন হলো, ঠিক আছে, হ্যাচারিতে করছে। ঠিক আছে? যদি এটা নদী বা সমুদ্র থেকে পোনা সংগ্রহ করতেন তাহলে এটা নিষ্কাশন হয়ে যেত। এই কথাই তিনি হ্যাচারি না বলে তিনি যদি বলতাম যে এখানে এই হ্যাচারির জায়গায় যদি বলতাম নদী বা সমুদ্র থেকে বিভিন্ন মাছের পোনা সংগ্রহ করেন, তাহলে এইটাই কিন্তু উত্তর নিষ্কাশন হয়ে যেত। তাহলে দেখো প্রশ্নের ডাইমেনশন কেমন। উদ্দীপক এক থাকলেও এখানে নিজস্ব হ্যাচারি বলে প্রযোজন হয়ে গেল। হ্যাচারি না দিয়ে যদি আমরা নদী, এই যে এখন নদীতে পোনা সংগ্রহ করছে অনেকেই, বর্ষা আসছে, নদী বা সমুদ্রে যদি পোনা সংগ্রহ করে তখন নিষ্কাশন কিন্তু হয়ে যাবে, প্রক্রিয়া ভিত্তিক নয়। তাহলে গেল আমরা প্রযোজন পেলাম। এখন আমরা কাজলের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত? তাহলে সেই পোনা, রেণু পোনা দেশের বিভিন্ন জেলায় মৎস্য চাষীদের নিকট বিক্রয় করে। এখন দেখো বিভিন্ন পরিবহন ধর্মঘটের কারণে পোনা সরবরাহে দেরি হওয়ায় তার বেশ ক্ষতি হচ্ছে। তাহলে রেণু পোনাগুলো বেশি দিন বাঁচে না বা বিশেষ কেয়ারে রাখতে হয়। তাহলে পরিবহন ধর্মঘটের কারণে সে সরবরাহ করতে পারছে না, মানে বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারছে না কাস্টমারদের কাছে। এইরকম ধর্মঘট প্রায় সংগঠিত হয়, ধর্মঘটগুলো প্রায় সংগঠিত হয়। তাই তিনি ক্ষতির হাত হতে রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন। তাহলে দেখো, তাহলে এখানে অপশন কি আছে? মজুতকরণের ব্যবস্থা, নিজস্ব পরিবহনের, বীমাকরণ জানানো এবং মোবাইল ফোনে। এখন ব্যাপারটা হলো যে এই যে ধর্মঘট হচ্ছে, এই ধর্মঘট এর প্রেক্ষিতে তার ক্ষতি হচ্ছে। এখন এই ক্ষতি থেকে রক্ষা করার জন্য সে ব্যবস্থা গ্রহণ করতে চাচ্ছে। তার মানে যেহেতু পাঠাতে পারছে না, না পাঠানোর কারণে তাহলে হচ্ছে কি পোনাগুলো নষ্ট হয়ে যাবে, মারা যাবে, তার ব্যবসা ক্ষতি হচ্ছে। এখানে দুই রকমের বিষয়। কি রকম বিষয়? যে দেখো, এখন যদি ধর্মঘটে গাড়ি চলতে দেয়, তাহলে ধর্মঘটে কি হয়? গাড়ি ঘোড়া চলতে দেয়, নিজস্ব পরিবহন চলতে দেয়? দেয় না। তাহলে নিজস্ব পরিবহন দিয়ে আমরা কিন্তু সমাধান করতে পারতাম, কিন্তু এইটা করা যাচ্ছে না, কারণ ধর্মঘটে তো আমাকে চলতে দেয় না। কথা কি বোঝা যাচ্ছে? চলতে দেয় না। তিনি ক্ষতির হাত হতে রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন। আর মোবাইলে ফোনে জানালাম, এটাও কোনো কথা নয়। বীমাকরণে জানালাম, বীমা ক্ষয়ক্ষতির হাত রক্ষা করে, কিন্তু আমাকে তো আগে স্টেপ নিতে হবে যে আমি এই পোনাগুলো সংরক্ষণ করব কি করে। তাহলে আমাকে মজুতকরণে যেতে হবে। মজুতকরণের মাধ্যমে এই ক্ষতির হাত থেকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। এখন ব্যাপারটা হলো, যদি এমন হয়, যদি উদ্দীপকে এমন ক্লু থাকে, তার এই পরিবহন ধর্মঘটের বিষয়টা যদি এমন হয় যে গাড়ি ঘোড়া চলা যাবে, তাহলে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়া যাবে। ক্লিয়ার? যদি তার নিজস্ব পরিবহনে অন্য কোনো পরিবহনে চলাচলের যদি কোনো সুযোগ থাকে, তাহলে পরিবহনে আমি মজুত করে রাখবো কেন? আমার নিজস্ব পরিবহন ব্যবস্থা দ্বারা পৌঁছায় দেব। কিন্তু নিজস্ব পরিবহন যদি চলার সুযোগ না থাকে,
তাহলে আমাকে মজুতকরণ বা বীমাকরণের দিকে যেতে হবে। তাহলে প্রথম পদক্ষেপ হলো মজুতকরণ। এখন এই মজুত করার পরও যদি উদ্দীপক এমন হয় মজুত করার পরও সে এগুলোকে রক্ষা করতে পারছে না, তাহলে তখন বীমাকরণের দিকে যেতে হবে। এখন স্টেজ বাই স্টেজ, তাহলে কথা কি বোঝা গেল? প্রথমে আমরা ভাববো নিজস্ব পরিবহনে যাওয়া যায় কিনা, পরিবহন দিয়ে পৌঁছানো যায় কিনা। যদি ধর্মঘটের অবস্থা এমন হয় পরিবহন দিয়ে যাওয়া যাচ্ছে না, তাহলে মজুতকরণের ব্যবস্থা। মজুত করার পরও ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, পরিবহনও ব্যবহার করা যাচ্ছে না, তাহলে বীমাতে যেতে হবে। তাহলে স্ট্রেস বাই স্ট্রেস। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন দেখো সিকিউ প্রশ্ন একটা, আমরা এটি নিয়ে কথা বলি। তাহলে আমরা কি বলেছি, সিকিউ প্রশ্ন এইরকম 11টি থাকবে, 7টা উত্তর দিতে হবে। তাহলে এইরকম ক্ষেত্রে যে জিনিসটা হবে, তাহলে জিনিসটা কি রকম হয়, ব্যাপারটা হলো, তাহলে প্রথম দুটা হলো জ্ঞান এবং অনুধাবন ক ও খ, এবং গ প্রয়োগ, এবং ঘ হলো উচ্চতর। তাহলে আমরা কটা দেখিনি, নিষ্কাশন শিল্প কি তোমরা জানো, নিষ্কাশন শিল্প কি সরাসরি আমরা লিখে দেবো। জ্ঞানের এক, ব্যবসা জীবিকা অর্জনের গুরুত্বপূর্ণ উপায় ব্যাখ্যা করো। তাহলে এখানে জ্ঞান এবং অনুধাবন, কতটুকু জ্ঞান, ব্যবসায়, ব্যবসায়ের ডেফিনেশন তুমি দিবে, এটা হলো জ্ঞান। এবং এইটাতে জীবিকা অর্জনের গুরুত্বপূর্ণ উপায় সে সম্পর্কে 2-3টি সেন্টেন্স তোমাকে লিখতে হবে, 2-4 লিখলে পারে সেটা অনুধাবন। তাহলে জ্ঞানের জন্য এক, অনুধাবনের জন্য এক। তাহলে ব্যবসায় যদি ডেফিনেশন যদি দিতে না পারো, তাহলে কিন্তু এইটা তোমার জ্ঞান হবে না, তাহলে মার্ক পাবে না। এবং ব্যবসায় ডেফিনেশন দিল, কিন্তু ব্যবসার যে গুরুত্বপূর্ণ উপায় জীবিকা অর্জনের, সেটাকে তুমি যদি দাও, লিখতে পারো, তাহলে আরো এক পাবে, 2। আর এইটা না হলে যেরকম সিঁড়ির মতো, প্রথম সিঁড়িতে তুমি অনেক কথা লিখলে, কিন্তু এইটা যে জীবিকা অর্জনের যে গুরুত্বপূর্ণ উপায়, এই কথাটা তোমার প্রকাশ পায়নি, তাহলে তুমি এখানে অনুধাবনের এক পাবে না। ক্লিয়ার? এখন আমরা গ নম্বর প্রশ্নটা পড়ি, জয়িতা লিমিটেড কোন ধরনের উৎপাদন শিল্পের সাথে জড়িত? ঠিক আছে, একটা একটা করে দেখি। তাহলে এই প্রশ্ন, এখন উদ্দীপক পড়ি, দেখি কোথায় এর উত্তরটা আছে, জয়িতা কোন ধরনের উৎপাদন শিল্পের সাথে জড়িত। তাহলে আমরা লিখলাম, জয়িতা লিমিটেড ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন করে প্রতিষ্ঠানটি চীন ও কোরিয়া হতে উপকরণ সংগ্রহ করে। ঠিক আছে, জয়িতা লিমিটেড একটা ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন করে। তাহলে এখানে কিন্তু এই সেন্টেন্সে বোঝা যাচ্ছে কোন ধরনের শিল্প, ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন করে। এখন প্রতিষ্ঠানটি চীন এবং কোরিয়া হতে উপকরণ সংগ্রহ করে, পরবর্তীতে উপকরণগুলোর সাহায্যে নিজস্ব কারখানায় টেলিভিশন, ফ্রিজ, স্মার্টফোন তৈরি করে দেশের বিভিন্ন শোরুমের মাধ্যমে বিক্রয় করে। এই যে এই লাইনের পরবর্তীতে উপকরণগুলো সে ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন করে, চীন থেকে উপকরণ সংগ্রহ করলো। এখন করার পর কি বলছে, পরবর্তীতে উপকরণগুলোর সাহায্যে সে নিজস্ব কারখানায় এগুলো তৈরি করে। তাহলে এইখানেই কিন্তু গ নম্বর প্রশ্নের উত্তর। তাহলে কোন ধরনের শিল্প, তাহলে দেখো যন্ত্রপাতি নিয়ে এসে সেটা উৎপাদন করা, সেটিং করাটা কি, সংযোজন শিল্প। তাহলে তুমি যে এই যে সংযোজন শিল্প ধরতে পেলে, তাহলে প্রথমে আগে লিখবে সংযোজন শিল্প কি, তার ডেফিনেশন। তাহলে বলবে কোন ধরনের শিল্পের সাথে জড়িত, তাহলে সংযোজন শিল্প। এই সংযোজন শিল্প তুমি যে বলতে পারলে, এটা হলো জ্ঞান, এটাতে এক মার্ক, এটা বলতে পারলে। সংযোজন শিল্প কি তার ডেফিনেশন দিতে পারলে অনুধাবনের এক। ঠিক আছে, এখন প্রয়োগ, কিভাবে এটা সংযোজন শিল্প বলে। তাহলে আমরা সংযোজন শিল্পের ডেফিনেশনে যে জিনিসটা আমরা বলেছি, সেটার সাথে আমরা তখন বলবো জয়িতা লিমিটেড কোম্পানি এরা কি করে, চীন এবং কোরিয়া থেকে উপকরণ সংগ্রহ করে তারা এই টিভি, ফ্রিজ, স্মার্টফোন তৈরি করে, যেটা সংযোজন শিল্পের সাথে মিল পাওয়া যায়। অতএব তার প্রতিষ্ঠানটি
হলো কোন ধরনের উৎপাদন শিল্প? সংযোজন শিল্পের সাথে। সংযোজন উৎপাদন শিল্পের অনেকগুলো ভাগ আছে, সে ভাগের হলো সংযোজন শিল্প। তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমে এটা কোন ধরনের, তুমি যদি অনেক কথা লিখেছো এটা কোন ধরনের শিল্প তুমি বলতে পারোনি, তার মানে তোমার প্রশ্নের উত্তর হয়নি, তোমার জ্ঞানই ঠিক না, তুমি 0 পাবে যতই লাভ। তুমি ধরতেই পারোনি কোন ধরনের শিল্প, কোন ধরনের শিল্প ধরতে পেরেছো কিন্তু ওই শিল্পের ডেফিনেশন তুমি দিতে পারোনি, ব্যাখ্যা দিতে পারোনি যে এই শিল্পটা কি জিনিস, তাহলে কিন্তু তোমার অনুধাবনের এক হবে না। আর প্রয়োগে যে উদ্দীপকের সাথে যে সংযোজন শিল্প, এটাকে প্রমাণ করতে হবে। সংযোজন শিল্পের ডেফিনেশনের সাথে এই উদ্দীপকের এই কথাগুলোর এখানে মিল পাওয়া যায়। এই জন্য জয়িতার প্রতিষ্ঠানের সাথে মিল আছে, এই জন্য এটা সংযোজন শিল্প। ক্লিয়ার? এখন ঘ নম্বর, জয়িতা লিমিটেড এর সম্প্রসারিত বৈদেশিক বাণিজ্যের ধরনটি অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ। এখন এই প্রশ্নটা উত্তর করার আগে আমি একটু বলে নিই, এই উচ্চতর দক্ষতার প্রশ্ন 3 ধরনের হয়। কি বললাম? 3 ধরনের। একটা বলা হয় বিশ্লেষণ করো, আর একটা বলা হয় মূল্যায়ন করো, ঠিক আছে? আর আরেকটা বলা হয় সাধারণত বিশ্লেষণ এবং মূল্যায়ন করো, আরেকটা বলা হয় মতামত দাও, এই ধরনের। এখন ব্যাপারটা হলো বিশ্লেষণ যদি বলে তখন ভেঙে 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 বিশ্লেষণ, সেখানে মতামত নাও থাকতে পারে, বিশ্লেষণে মতামতের দরকার হয় না। এখন মূল্যায়ন করলে পারে তার ভালো মন্দ দিক বলে তখন মূল্যায়ন করতে হয়, মতামত দিতে হয়, ঠিক আছে? তার মানে অ্যানালাইসিস, সিনথেসিস এবং ক্রিয়েটিং, এই 3 ধরনের। সাধারণত ক্রিয়েটিং ধরনের প্রশ্ন আমাদের দেশে খুবই কম হয়, অ্যানালাইসিস আর সিনথেসিস টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি জয়িতা লিমিটেড এর সম্প্রসারিত ব্যবসা, তারপরে আমরা পড়ি মাধ্যমিক। ইদানিং প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য নেপাল, ভুটান ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে বিক্রয়ের ব্যবস্থা করছে। তাহলে কি করছে? নেপাল, ভুটান এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে বিক্রি করছে। তাহলে প্রথমে চীন, কোরিয়া থেকে উপকরণ নিয়ে আসলো, উৎপাদন করলো, তারপর তাহলে চীন, কোরিয়া থেকে উপকরণ নিয়ে আসলো মানে আমদানি, তারপরে তাহলে এইটুক যদি বলতাম, তাহলে প্রথম পর্যায়ের যদি বলতাম তাহলে এটা আমদানি হতো, উৎপাদন করে আবার, তার মানে বলছে সম্প্রসারিত বৈদেশিক বাণিজ্য। সম্প্রসারিত মানে উৎপাদন করার পর দেশে তো বিক্রি করে, আবার বিদেশে বিক্রি করছে। তাহলে এটা কি হচ্ছে? সম্প্রসারিত বৈদেশিক বাণিজ্যটি কোন ধরনের? তাহলে এইটা সম্প্রসারিত বৈদেশিক বাণিজ্য হলো পণ্য রপ্তানি করছে, নিয়ে আসছে, একটু প্রসেস করছে, আবার নিয়ে আসছে। তাহলে এই যে পণ্য রপ্তানি, এটা যদি ধরতে পারো তাহলে এক, পণ্য রপ্তানি কাক বলে সেটা বলতে পারলে 2, তারপরে কি এইটা যে এই কাহিনীর সাথে মিল আছে, ঠিক আছে, যে মিলের কারণে আমরা এটা বলছি পণ্য রপ্তানি, সেটার জন্য আরো এক, এবং অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ। তার মানে এই যে পণ্য রপ্তানি যদি আমরা করি তাহলে এইটা যে আমাদের অর্থনৈতিক গুরুত্ব, তাহলে বিদেশ থেকে আমরা ফরেন নিতে পারছি, রাজস্ব ইনকাম করতে পারছি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি, যেটা আমাদের অর্থনীতির জন্য ভালো। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে সে সম্পর্কিত কিছু কথা লিখতে পারলে কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর হবে। তাহলে 4টা অংশ, প্রথমে আগে আমরা জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। যদি আমরা সেকশন বাই সেকশন করি, মানে করে লিখতে পারো তাহলে খুবই সুবিধা হয়, খুবই ভালো হবে। যারা এক্সপার্ট তারা স্টেপ জ্ঞানের প্যারা 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 করে 4 প্যারাই 4টা জিনিস লেখে। আর যদি না পারো একসাথে লেখো তাও হবে, কিন্তু ঘটনা হচ্ছে এই জিনিসগুলো থাকতে হবে তার মধ্যে। এক্সামিনার যারা খাতা দেখবে তারা পড়ে যাতে বুঝতে পারে তোমার এই জিনিসগুলো আলাদা, তবে তোমরা প্র্যাকটিস করবে প্যারা করে লিখতে। মানে উচ্চতর দক্ষতায় 4 প্যারাতে লিখবে, প্রয়োগে 3 প্যারা, অনুধাবনে 2 প্যারা, আর জ্ঞানে 1 প্যারা, ঠিক আছে? 1 লাইনেরও হতে পারে একটা প্যারা, 1 লাইন 2 লাইনের প্যারাও হতে পারে। তার মানে জ্ঞানের অংশ আলাদা, অনুধাবন আলাদা,
প্রয়োগ আলাদা, উচ্চতর দক্ষতা আলাদা। এইটা আলাদা করে তোমরা যদি লিখতে পারো তাহলে খুবই ভালো হয়। না হলে তোমরা মোটামুটি চেষ্টা করবে। এটা প্র্যাকটিসের বিষয়। করলে তোমার আস্তে, আস্তে এই জিনিসগুলো হয়ে যাবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? এখন দেখো কিছু অনুধাবনমূলক প্রশ্ন যেটা আমরা সাধারণত সচরাচর বইয়ে দেখি না। অনুধাবনমূলক প্রশ্ন এই ধরনের হয় বা হতে পারে। দেখো নির্মাণ শিল্পের অগ্রগতি বাণিজ্যের সহায়ক ব্যাখ্যা করো। তাহলে নির্মাণ শিল্পের অগ্রগতি বাণিজ্যের সহায়ক তার মানেটা হলো জ্ঞান হলো নির্মাণ শিল্প আর নির্মাণ শিল্প বাণিজ্যের সহায়ক। তাহলে বাণিজ্যে কিভাবে সহায়ক করছে? নির্মাণ শিল্প কি? রাস্তাঘাট, কালভার্ট, হেন তেন এগুলো তৈরি করা। তাহলে এই নির্মাণ শিল্প কি সেটা বলতে হবে। এটা বাণিজ্যে কিভাবে সহায়ক সেটা যদি বলতে পারো তাহলে আরেক মার্ক। আভ্যন্তরীণ বাণিজ্য জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আভ্যন্তরীণ বাণিজ্য কি? এটা হলো জ্ঞান। আর এই আভ্যন্তরীণ বাণিজ্য জীবনযাত্রার মান যে গুরুত্বপূর্ণ উন্নয়নে ভূমিকা রাখছে সেটা লিখতে পারলে আরো এক। তাহলে এটা অনুধাবনের অংশ। তাহলে আভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে কি আছে? পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসা। তাহলে দুটাই মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে। তোমার পণ্যগুলো সহজলভ্য করছে, তোমার হাতের কাছে এনে দিচ্ছে। তাহলে এই যে মান উন্নয়নে পণ্য সেবা আমরা পাচ্ছি একদিকে, আবার যারা ব্যবসা করছে তারা অর্থ পাচ্ছে, সে অর্থ দিয়ে তারা আরো অন্যান্য প্রোডাক্ট কিনতে পারছে। কর্মসংস্থান জীবনযাত্রার মান বৃদ্ধি করে। তাহলে কর্মসংস্থান জীবনযাত্রার মান বৃদ্ধি করে। ঠিক আছে? এখন এই যে কর্মসংস্থান কি সেটা আমরা বলবো, তারপরে জীবনযাত্রার মান বৃদ্ধি কিভাবে করে সেটা বলবো। ব্যবসায় জাতীয় আয় বৃদ্ধিতে ব্যবসা কি বলবো জ্ঞান, আর জাতীয় আয় বৃদ্ধি কিভাবে করছে সেটা বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। এখন তোমাদেরকে সবাইকে আজকের মতো আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা প্র্যাকটিস করবে এবং তোমরা সাধারণত জানাবে যে তোমাদের কোন চ্যাপ্টারে কোন বিষয়গুলো আলোচনা করলে বেশি সুবিধা হয়। তো আমরা মেইল করে বা গুগল ক্লাসরুমে জানাতে পারো বা নিচে কমেন্ট বক্সেও লিখতে পারো যে প্রথম অধ্যায়ের কি কি বিষয় তোমাদের ঘাটতি আছে যে আলোচনা করলে সুবিধা হয়। তাহলে তা আমি সামনের ক্লাসে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোন চ্যাপ্টারে কি ধরনের সমস্যা তোমরা যদি গুগল ক্লাসরুমে লেখো বা আমাকে মেল করো, যে মেল নাম্বারটা আছে মেল করো। মেল করলে বেশি ভালো হয়। তোমরা তাহলে আমি সেভাবে আমি ক্লাসটা ডিজাইন করতে পারি। তাহলে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পড়াশোনার মধ্যে থাকো। তোমাদেরকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।